সংগঠন বা অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি? সংগঠন বা অর্গানাইজেশন হচ্ছে একটা অস্তিত্ব, একটা এন্টিটি, যেটা একজন অথবা অনেকজন মানুষ দ্বারা গঠিত হতে পারে এবং যার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। তাহলে আমরা দেখি একটা সংগঠনের কয়টা গুরুত্বপূর্ণ উপাদান। প্রথম উপাদান হচ্ছে তার লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, মিশন থাকবে, ভিশন থাকবে এবং এগুলো অর্জনের জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকবে। দ্বিতীয়ত, এর একটা সাংগঠনিক কাঠামো থাকবে এবং সেখানে সেই কাঠামো অনুসারে জনবল থাকবে বা কর্মী থাকবে। তৃতীয়ত, এর অর্থ থাকবে, ইকুইপমেন্ট থাকবে, ম্যাটেরিয়াল থাকবে, অর্থাৎ এই জিনিসপত্র এগুলো থাকবে। এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনবল। এ ব্যাপারে মাও সেতুংয়ের একটা খুব সুন্দর কথা আছে। উনি বলছেন যে যুদ্ধক্ষেত্রে অস্ত্র একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু অর্থ সিদ্ধান্ত নির্ধারণী উপাদান না। সিদ্ধান্ত নির্ধারণী উপাদান হচ্ছে মানুষ, যে সেই অস্ত্রের পিছনে বসে আছে। এটা শুধু যুদ্ধের জন্য না, এটা সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য। সকল ক্ষেত্রে মানুষ হচ্ছে মূল সিদ্ধান্ত প্রদানকারী উপাদান। অতএব একটা সংগঠনকে যদি আমরা তার ক্যাপাসিটি বিল্ডিং করতে চাই, তাহলে জনবলকে দক্ষ করতে হবে। দক্ষ জনবল ছাড়া কোনো কিছুকেই উন্নয়ন করা সম্ভব না। এখন দক্ষ জনবলটা কি? দক্ষ জনবল মানে তারা সবাই নেতা, লিডার্স। আমরা লিডার্স বলতে কি বুঝি? লিডার মানে হচ্ছে যে আরেকজন মানুষ, মানে একজন মানুষ বা একটা দলকে প্রভাবিত করে সঠিক নির্দেশনা দিয়ে, তাদেরকে দিয়ে তাদের ইচ্ছা অনুসারে, মানে আনন্দের সাথে কাজটা সম্পন্ন করিয়ে সংগঠনের লক্ষ্য অর্জন করা। এখন এটা কি সবার পক্ষে সম্ভব? আমরা বেদের একটা কোটেশন বলি। বেদে বলছে যে মানুষ তাকেই নেতা হিসেবে মেনে নেয় যে জ্ঞান এবং তার কর্ম, কর্ম মানে হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার পারদর্শিতা দ্বারা জল করে চলতে থাকে। এর মানে কি? মানুষ তাকেই নেতা হিসেবে মেনে নেবে যে জ্ঞানী, যে নৈতিক এবং যে পারদর্শী। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে দক্ষ জনবল মানে তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে। দক্ষ জনবল মানে তাকে অবশ্যই পারদর্শী হতে হবে, দক্ষ হতে হবে। তাকে অবশ্যই নৈতিকতা সম্পন্ন হতে হবে। নতুবা সে চাপিয়ে দেওয়া নেতা হতে পারে, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য নেতা হবে না। তাহলে আমরা একটু আসি, আলোচনা করি আমরা জ্ঞান বলতে কি বুঝি। আমরা জ্ঞান বলতে বুঝি কোন একটা নতুন বিষয় নিয়ে জানা ও বোঝা, অথবা পুরাতন বিষয় সম্পর্কে নতুন ভাবে জানা এবং তার চরিত্রকে স্থায়ীভাবে পরিবর্তন করা। মানে এখানেই বাংলাদেশের সমস্যা। আমরা জ্ঞান বলতে বুঝি জিপিএ 5,
কোনো পড়া আমাদের কারো মাথায় নাই, কারণ আমরা কেউ জ্ঞান আহরণ করি না। আমরা প্রত্যেকেই বই মুখস্থ করি আর জিপিএ 5 অর্জন করি, সেটা প্লে থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। আজকে আমার এই 11টার সময় একটা সেমিনার আছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। আমি জানি ওখানে আমাকে সেম কথাটা বলতে হবে যে সব জায়গায় হচ্ছে শুধু পরীক্ষা দাও, জিপিএ 5 পাও, কোথাও কেউ জ্ঞান অর্জন করছে না। কিন্তু জ্ঞান বলছে কি? নতুন বিষয় জানা, নতুন বিষয় বোঝা, অথবা পুরাতন বিষয়ে জ্ঞানটা পরিবর্তন হবে, যেটা আমার চরিত্রকে স্থায়ীভাবে বদলে দেবে। এখন জ্ঞানের ব্যাপারে হযরত সাল্লাল্লাহু একটা অসাধারণ একটা মানে কোটেশন আছে, এটা বলি একটু। তোমরা জ্ঞান অর্জন করো, জ্ঞান তোমাদের ভালো মন্দ পার্থক্য নির্ণয় করতে সহায়তা করে এবং বেহেশতের পথ প্রদর্শন করে। জ্ঞান মরুভূমিতে বন্ধু, নির্জনে সমাজ, বন্ধুহীন মুহূর্তে আমাদের সঙ্গী। জ্ঞান দুঃখ কষ্টের সময় আমাদের শক্তি দান করে। জ্ঞান ব্যক্তিকে বন্ধু মহলের নেতৃত্ব দানকারী ও অনুকরণীয় করে তোলে এবং শত্রুর বিরুদ্ধে এটি একটি বল। এখন তোমরা বলবা তোমরা কি জ্ঞান অর্জন করবা? তোমাদের জন্য প্রথম বিষয় তোমার টেক্সট বুক। খেয়াল রাখবা, তোমার জন্য যে বইটা নির্ধারণ করা হয়েছে, সরকার কিন্তু চিন্তা করেই করেছে যে তোমার এই বয়সে একটা ছেলে বা মেয়ে এই জ্ঞানটা অর্জন করা উচিত। এর বাইরে তোমার কি জ্ঞান অর্জন করবা? এর বাইরে আমরা যদি জীবনে ভালো কিছু করতে চাই, তাহলে কতগুলো বিষয় আছে যেগুলো জ্ঞান আমার থাকা উচিত। ফার্স্ট হচ্ছে ধর্ম। যে মানুষ ধর্ম মানে না, সে পৃথিবীতে কখনোই ভালো মানুষ হতে পারে না। যে মানুষ ধর্ম মানে, সে ভালো মানুষ হতেও পারে, ভালো মানুষ নাও হতে পারে। কিন্তু ধর্ম যে মানে না, ও খারাপ মানুষ নিশ্চিত। সূরা বাকারা আয়াত 2, 3, 4 এত স্পষ্ট করে বলেছে কথাটা, যে যারা আল্লাহ বিশ্বাস করে না, বেহেশত দোজখে বিশ্বাস করে না, কিয়ামতে বিশ্বাস করে না, পাপ পুণ্য বিশ্বাস করে না, ওদেরকে কিছু বলে লাভ নাই, ওরা সব কিছুর ঊর্ধ্বে। ধর্মে বিশ্বাস। ধর্মে বিশ্বাস মানে কিন্তু এই নয় ওই দোয়া দোয়া মুখস্থ করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম। ধর্মে বিশ্বাস মানে কোরআন শরীফের অর্থ করতে হবে, হাদিস পড়তে হবে, সেটা চিন্তা করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে। তারপরে আর কি জ্ঞান তোমাদের লাগে জীবনে সুন্দরভাবে চলার জন্য? ভাষার জ্ঞান, সুন্দর করে বাংলা শিখতে হবে, ইংরেজি শিখতে হবে। ম্যাপের জ্ঞান, এটা খুব জরুরি একটা জ্ঞান, যে ম্যাপটা সম্পর্কে জানা, যে আমার এই জেলার ডান পাশে কোন জেলা, বাম পাশে কোন জেলা, উত্তরে কোন জেলা, দক্ষিণে কোন জেলা, আমার বাংলাদেশের ডানে কি বামে কি, এই যে ম্যাপের একটা জ্ঞান খুব জরুরি। বেসিক সায়েন্সের কিছু জ্ঞান, বেসিক ইতিহাসের কিছু জ্ঞান, এগুলো খুব জরুরি জ্ঞান। এগুলো আমাদের জানার চেষ্টা করা উচিত। এরপরে হচ্ছে তোমার কিসে আগ্রহ। আমি এখানে প্রসঙ্গক্রমে একটা জিনিস বলি, মানুষের জীবনের লক্ষ্য নির্ধারণের উপায় কি? আমরা তো বাবা মা চাপায় দেয় যে ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ল পড়ো, চাপায় দেয়। বাট এটার ফল খুব ভয়াবহ হয়। আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ নিচ্ছিলাম একটা মেয়েটার ল পাস করছে চিটাং ইউনিভার্সিটি থেকে। আমি তাকে বললাম যে তুমি কি ল প্র্যাকটিস করবা? না স্যার। তুমি কি লিগাল এইডসে কোনো চাকরি করবা? না স্যার। তুমি কি টিচিং করবা? না স্যার। মানে ল পড়ছো কেন? বলে আমি ইচ্ছা করে পড়ে নিয়েছি, আমাকে জোর করে পড়াইছে, আমার ভালো লাগে না। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোর সিস্টেম, তুমি কি চাইলে এটা ইম্পর্টেন্ট না, তারা সিরিয়ালে একটা তোমার নাম ঢোকায় দিবে, তোমার অপছন্দের সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে।
আসলে আমি যেটা মনে করি জীবনের লক্ষ্য নির্ধারণের প্রথম শর্ত হচ্ছে কি ভালো লাগে। নিজের মনকে জিজ্ঞাসা করো কি ভালো লাগে। এরপরে যেটা তোমার ভালো লাগে ওইটা করার যোগ্যতা কি তোমার আছে? আমার বড় মেয়ে আমাকে বললো, বাবা আমি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং করবো। ফাইন, নো প্রবলেম। আমি ওকে বললাম, মা তোর কি ফিজিক্স পড়তে ভালো লাগে? বলে, বাবা ভালো লাগে না। ম্যাথ পড়তে ভালো লাগে? না বাবা ভালো লাগে না। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কিন্তু এরকম ওই বসবে রাত 12টা একটা পার হয়ে যাবে, তখন ও ডিজাইন করছে, কারণ ক্রিয়েটিভিটি তো নতুন নতুন। তোর কি এটা ভালো লাগবে? না বাবা ভালো লাগবে না। মানে তার যদি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার পড়ার যোগ্য নোস। ওকে, সো আলটিমেটলি শি চেঞ্জড। মনে করো তোমার ভালো লাগে, তুমি ডাক্তারি পড়তে চাও, তোমার খুব ভালো লাগে। এখন তুমি জিজ্ঞাসা করো তুমি কি এটা যোগ্য কিনা। তোমার রেজাল্ট কি ওই লেভেলে যেটা দিয়ে তুমি ডাক্তারি চান্স পাবা? তোমার কি বায়োলজিটা ভালো বুঝো? তুমি কি মানুষ কাটতে পারবা? তুমি দেখলে পারবা না, মানে তুমি এটা যোগ্য নও। তুমি যদি মনে করো হ্যাঁ তুমি পারবা, যোগ্য, ভেরি গুড, তাহলে সিলেকশন ঠিক রাখো। 3 নম্বর, তোমাকে তো পড়াশোনা করছো একটা ইকোনমি, মানে একটা জীবনের জীবিকার জন্য। যদিও জ্ঞান অর্জন জীবিকার জন্য না, বাট এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটার ইকোনমিক ভায়াবিলিটি কি? তুমি বললে তোমার পালি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো লাগে, তুমি যোগ্য, কিন্তু এটার ইকোনমিক ভায়াবিলিটি আছে? খুব একটা নাই। যদি না থাকে তাহলে তুমি ওইটা পড়ে শুধু শুধু ঝামেলা করবা কেন? আর তুমি যদি মনে করো যে না আমার ইকোনমি ভালো দরকার না, আমি নিজে নিজে এটার উপর একটা ইনস্টিটিউট করবো, সামথিং এলস। সো মানুষের পছন্দগুলো, লক্ষ্যগুলো এভাবে নির্ধারণ করা উচিত। ফিজিক্যালি যারা বললো করে ফেললাম এটা করা উচিত না, এটা আলটিমেটলি খুবই খারাপ ফলাফল হয়। আমার এখানে অনেক কয়েকটা কেস আমি পেয়েছি এরকম। আমি আমার মেয়েকে পরে জিজ্ঞেস করছি তোর কি ভালো লাগে? বলে বাবা ডিবেট করতে ভালো লাগে, কিছু লিখতে ভালো লাগে, প্রকৃতি নিয়ে কাজ করতে ভালো লাগে। আমি বলছি মা তাইলে তোর জন্য লিবারেল আর্টস, তুই এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে ভর্তি হো। ভর্তি হয়েছে, খুব ভালো করেছে, খুব ভালো আছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, মানুষের পছন্দগুলো হওয়া উচিত তার ভালো লাগা এবং যোগ্যতা এবং ভবিষ্যৎ ব্যবহার কি করবে এটা চিন্তা করে। যাই তো যেটাই বলছিলাম তোমরা কি করবা। এখন আসো এই জ্ঞানটা তোমরা কিভাবে অর্জন করবা। খেয়াল রাখবা, জ্ঞান অর্জনের প্রথম জিনিস হচ্ছে তোমাকে পড়তে হবে। কিভাবে পড়বা? বাংলাদেশে যেভাবে তোমরা পরীক্ষা দাও সেভাবে না। এইটাতে কেউ জ্ঞান অর্জন করে না। যার ফলে বাংলাদেশ কিছু বাবা মা সুনির্দিষ্ট আগ্রহে কিছু মানুষ জ্ঞানী হচ্ছে, আদারওয়াইজ আমাদের পুরো জাতি একটা জ্ঞানী জাতি। এরকম উদ্ভুত জাতি পৃথিবীতে বোঝা আছে আমি জানি না, কারো কোনো জ্ঞান নেই, সব কিন্তু জিতে পাই, সবার কিন্তু মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আছে, বাট কেউ কিচ্ছু জানে না। কারণ তারা পড়ে পরীক্ষার জন্য, জ্ঞানের জন্য না। যাতে আজকে আমাদের পুরো জাতি কিন্তু পরীক্ষার্থী। কোনো জায়গায় তুমি একটা শিক্ষার্থী খুঁজে পাবা না। গো টু জেলা ইউনিভার্সিটি, নো শিক্ষার্থী। গো টু স্কুল, গো টু কলেজ, কোথাও কোনো শিক্ষার্থী নেই। ইন্টারন্যাশনাল পরীক্ষার্থী। যার ফলে আমরা জ্ঞানী জাতিতে পরিণত হচ্ছি। তো জ্ঞান অর্জনের প্রথম শর্ত হচ্ছে তোমাকে পড়তে হবে। আমার লিডার্সদের একটা পদ্ধতি আছে, যেটা আমরা বলি লিডার্স শিক্ষা পদ্ধতি, সরি লিডার্স পড়ার পদ্ধতি। আমার প্রত্যেকটা ক্লাসরুমে দেখবে এটা লেখা আছে। সেটা কি? প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে প্রতিটি লাইন সঠিক উচ্চারণে উচ্চ স্বরে পড়ব এবং লিখে অনুশীলন করব। তুমি যদি পুরো বই না পড়ো তুমি কখনোই জ্ঞানী হতে পারবে না। কারণ তোমাকে খুঁজতে হবে যে লাইনগুলোর মধ্যে কি আছে, লাইনের ভাগে ভাগে কি আছে, লাইনের পিছনে কি আছে, তাহলে তুমি জ্ঞানী হতে পারবে। দ্বিতীয়ত, তোমাকে পাঠ্যপুস্তকের বাইরেও
তোমার পছন্দের বই পড়তে হবে। জীবনী পড়বা, ইতিহাসের বই পড়বা, গল্পের বই পড়বা। গল্প বই পড়লে তোমার ভাষা জ্ঞান হবে, তোমার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে। এটা পড়তে হবে প্রচুর। তোমাদেরকে বেড়াতে হবে। আজকে তুমি যেখানেই বেড়াতে যাও, দেখবো ওখান থেকে অনেক কিছু শিখতেছে। ওই এলাকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানছো, ওই এলাকার মানুষের স্বভাব সম্পর্কে জানছো, ওই এলাকার অর্থনৈতিক ডেভেলপমেন্টের বিষয়গুলো বুঝতেছো, অনেক কিছু জানা আছে। তোমাদেরকে মানুষের সাথে মিশতে হবে। যত বেশি যে আজকে তোমরা এখানে আসছো, দেখবা তোমরা যখন একজনের সাথে কথা বলবা, দেখবো অনেক কিছু শিখতেছো, অনেক নতুন কিছু জানছো। তুমি হয়তো এই মতো অনুভব করতে পারছো না যে এটা তোমার একটা গুরুত্বপূর্ণ জ্ঞান, বাট কোনো না কোনো সময় তুমি দিতে পারি, তাই তো ও বলেছিল ওইটা এটা। সো প্রতিটা বিষয় থেকে জ্ঞান অর্জন করা সম্ভব। আর যেটা শিখবা সেটা করার চেষ্টা করো। তুমি যত করবা দেখবা তোমার জ্ঞানটা এত ভালো হচ্ছে এবং নতুন নতুন জিনিস শিখতে পারছো। তো আমি তোমাদেরকে জ্ঞান নিয়ে খুব ছোট করে একটু বললাম এবং বললাম যে কেন এটা এত গুরুত্বপূর্ণ। জ্ঞান ছাড়া তোমার পক্ষে দক্ষতা অর্জন করা সম্ভব না, জ্ঞান ছাড়া তোমার পক্ষে নৈতিকতা অর্জন সম্ভব না। তাহলে জ্ঞান হচ্ছে সবকিছুর চাবিকাঠি। অতএব পড়তে হবে, পড়তে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে, মিশতে হবে, ঘুরতে হবে। দ্বিতীয় বিষয়টা ছিল কম্পিটেন্স বা পারদর্শিতা বা স্কিল বা দক্ষতা। দক্ষতাটা কি? দক্ষতা হচ্ছে তোমাকে একটা কাজ দেওয়া, সেই কাজটা তুমি কত কম সময়ে, কত কম খরচে, কতটা কম ভুল করে এবং আবার বলছি আমি, কত কম সময়ে, কত কম খরচে এবং কতটা ভুল কম করে এবং কতটা সহজভাবে তুমি কাজটা সম্পন্ন করতে পারো, এটাই দক্ষতা। তোমরা কেউ কি প্রোগ্রামিং সম্পর্কে জানো? প্রোগ্রামিং এ দেখবা একজন 3টা বাক্য দিয়ে একটা প্রোগ্রাম লিখে ফেলে, আরেকজনের সেম প্রোগ্রাম 1 পৃষ্ঠা জুড়ে লিখতেছে। এটা দক্ষতা, যে তুমি কত সুন্দরভাবে কাজটা শেষ করবে। এখনই দক্ষতা অর্জনের জন্য মানুষের কতগুলো গুণাবলী অর্জন অত্যন্ত জরুরি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রকাশ ক্ষমতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বলি না মাঝে মাঝে আমার বোবা পণ্ডিত দরকার নেই, ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু কোনো কথা বলতে পারে না, লাভ কি আমার? তোমার অফিসে একজন লোককে তুমি চাকরি দিয়েছ যে একটা সুন্দর ব্রিফিং করতে পারে না, কোনো ডিসকাশনে জয়েন করতে পারে না, নেগোসিয়েশন পারে না, কিছুই পারে না। দেখো চিটাঙ্গে কত ইন্ডাস্ট্রি আছে, আমি দেখি যে সব এখানে শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, পাকিস্তানি, চাইনিজ। আমি মালিকদের সাথে কথা বলছি, ফৈরুর রহমান বা বিএসএফ কথা বলছি, ভাই আপনারা কেন বাইরের লোককে চাকরি দিচ্ছেন? বলে করবোটা বাংলাদেশে সবাই আমি পাস, কিন্তু কথা বলতে পারে না, নেগোসিয়েশন জানে না, কিছুই বুঝে না। অতএব বাংলা আমাদেরকে অবশ্যই কথা বলতে শেখাতে হবে। তুমি যদি সুন্দর করে বলতে পারো, সেটা বাংলায় হোক ইংলিশে হোক, তুমি যদি বলতে পারো দেখবা তুমি যেখানেই তোমাকে চাকরি দিবে তুমি ব্রিফ করতে পারছো, প্রেজেন্টেশন দিতে পারছো, নেগোসিয়েশন করতে পারছো, কত কিছু করতে পারছো। এখন আসো বলায় আমাদের সমস্যা নেই, লজ্জা, জড়তা। তুমি সামনে দাঁড়িয়ে যাও, কনফিডেন্টলি বলতে থাকো। আমি একসময় খুব লজ্জা পেতাম, কিচ্ছু বলতে পারতাম না, মুখ দিয়ে কোনো শব্দ বেরোতো না, লিখে নিয়ে আসতাম তাও অর্ধেক খেয়ে ফেলতাম। কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। হিটলার পৃথিবীতে একজন শ্রেষ্ঠ বক্তা। উনি কি করতেন? উনি লিখতেন, লিখে আয়নার সামনে দাঁড়িয়ে
বারবার রিডিং করতেন। একসময় উনি একজন খুবই দক্ষ বক্তা হয়ে গেলেন। এবার আসুন ইংলিশ। আমাদের ইংলিশ নিয়ে যে সমস্যাটা হয়, ইংলিশ একটা ভাষা। ভাষা মানে কি? নিজেকে প্রকাশ করতে পারে। ইংলিশ নিয়ে আমাদের কি সমস্যাটা হয়? আমরা লজ্জা পাই, ভুল বলবো, কে কি বলে না বলে, ইত্যাদি ইত্যাদি। তো ইংরেজি বলার প্রথম বিষয় জাস্ট পড়ো, জাস্ট পড়ো। তুমি খেয়াল রাখবা, ইংরেজি আমাদের মাতৃভাষা না। অতএব ইংরেজি ভুল বলার পরিপূর্ণ অধিকার আমার আছে। এটা আমার অধিকার। আমি ভুল ইংলিশ বলবো। কি আমি ঠিক ভুল বলছি না ঠিক বলছি? আমার মাতৃভাষা না তো। তাহলে এখানে ভুল বললে কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি না। এটা আমার মাতৃভাষার নাম, যা ইচ্ছা তাই বলবো। আর আমার হচ্ছে তোমাকে জানানো আমি কি বলতে চাচ্ছি। আমি বললাম আই গো, ইউ গো, কোনো সমস্যা আছে? তোমাকে আমার কথা বুঝছো না বুঝো না? হ্যাঁ, মানে ওয়েন ফিল ব্যাড আমার মানে বুঝছো? যখন খারাপ বোধ করি। কোনো অসুবিধা আছে? ভাষা হচ্ছে নিজেকে প্রকাশ করার জন্য। আমি ভুল ভাল যা বলি প্রকাশ করতে পারছি কিনা। দুই, ইংরেজি আমার মাতৃভাষা না, অথবা আমি যা ইচ্ছা তাই বলবো। সমস্যাটা কোথায়? আমি কি বুঝাতে পারছি? এইটা করে কি আমি জড়তা মুক্ত হতে পারবো? পারবো। এইবার আমি যখন জড়তা মুক্ত হয়ে গেলাম, তখন আমার মুখ দিয়ে অনর্গল ইংরেজি বের হচ্ছে, শত শত ভুল, নো প্রবলেম। তখন আমি বলবো যে ঠিক আছে, একটু ঠিক আছে, নিজের মাতৃভাষা না, তাতে কি হয়েছে, একটু ঠিক করার চেষ্টা করি না কেন? তখন তুমি প্রথম যে কাজটা করতে হবে, শব্দ ভান্ডার বাড়াতে হবে। ইংরেজি বলার জন্য লাগে দুইটা জিনিস। একটা হচ্ছে জড়তা কাটাতে হবে, দুই শব্দ ভান্ডার বাড়াতে হবে। আমরা প্রতিদিন কি একটা শব্দ শিখতে পারি? আমার লিডার্সদের বাচ্চারাও প্রতিদিন একটা করে শব্দ শিখে, ওই শব্দটাকে ব্যবহার সহ তারা শিখে। তাহলে আমরা ব্যবহার শব্দ শিখলাম। এই দুইটা জিনিস যদি আমি শিখতে পারি, আমার আর ইংরেজি বলতে কোনো অসুবিধা নেই। কেন শব্দ শিখতে হবে? আমার এক ফ্রেন্ড বিএমএ তে ওই সে ডাক্তারের কাছে গেছে, যাই বলছে স্যার হোয়েন আই ঢোকগিলি আই ফিল পেইন হিয়ার। কিন্তু ঢোকগিলি ইংলিশ জানে না সে, তো ঢোকগিলি নিয়ে সে ঢোকগিলি বলে দিচ্ছে। তাহলে ওখানে একটা শব্দ বলতে পারলে আরো সুন্দর করে প্রকাশ করতে পারতো। তো আমাদের শব্দ ভান্ডার বাড়াতে হবে, আমাকে শব্দ ভান্ডার বাড়াতে হবে। এখন যখন আমার শব্দ ভান্ডার বেড়ে গেছে, আমি বলতেছি, এখন আমি আস্তে আস্তে আমার গ্রামার ঠিক করব, আমার উচ্চারণ ঠিক করব, আমার বলার ধরন ঠিক করব। সেটা অনেক পরের কথা, ওটা নিয়ে আমি মাথা ঘামানোর দরকার নাই। আমার বলা শুরু করি না, আমি বলা শুরু করি না কেন? আমার বাংলা তোমার বলতে ভয় লাগে, লজ্জা লাগে, জড়তা লাগে। আমি বুড়ো মানুষ দেখুন নোট খাতা নিয়ে আসছি কেন? ভাই ওই ভুল বলার চাইতে নোট খাতাটা সামনে থাক, ওটা আমার সাহায্য করবে। তো তোমার লজ্জা পাওয়ার কি আছে? পুরা বক্তৃতা লিখে নিয়ে আসো, দেখে দেখে পড়ো। আস্তে 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 তোমার ভিতরে সাহস চলে আসবে। অতএব মানে তুমি যদি দক্ষ হতে চাও, প্রথম দরকার হচ্ছে সুন্দর করে বলতে পারা। এইটা তোমরা ঠিক করো। এটা খুব কঠিন কাজ না। লিখো, আয়নার সামনে দাঁড়ায় খালি রিডিং করো, দেখবো যে বলতে করতে করতে একসময় তুমি সুন্দর হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বলার সুযোগ নেওয়ার চেষ্টা করো, যদি হয় লিখে নিয়ে আসো। আমি এই বুড়ো বয়সে কালকে অনেক রাত পর্যন্ত বসে বসে আমি এই নোটগুলো করছি। প্রস্তুতি ছাড়া আমি আসবো কেন? তুমি কি আমার কথা বুঝছো? এই যে আমার এখন 11টার সময় আরেকটা সেমিনার আছে, ওটার জন্য একটা 2টা নোট বানাই নিয়ে আসছি। অতএব প্রস্তুতি নাও, বলো। দ্বিতীয়ত হচ্ছে লিখার এত গুরুত্বপূর্ণ। কেন তোমাদেরকে এই ইন্ডাস্ট্রিগুলো চাকরি দিতে চাচ্ছে? কারণ তোমাকে ওখানে গেলে তোমাকে রিপোর্ট লিখতে হবে, তোমাকে অ্যানালাইসিস লিখতে হবে, তোমাকে করেসপন্ডেন্স করতে হবে। তুমি যদি লিখতে না পারো সুন্দর করে যুক্তি দিয়ে সাজিয়ে, তাহলে তোমাকে কেন রাখতে হবে বলো? অতএব লিখার অভ্যাস। আমার লিডার্সদের বাচ্চাদের কি করায়?
প্রত্যেক মাসে ওরা দুটো লেখা জমা দেওয়া। একটা হচ্ছে বাংলা ক্রিয়েটিভ রাইটিং, একটা ইংলিশ ক্রিয়েটিভ রাইটিং। ওদের জন্য আমি সব টপিক সেট করে দিয়েছি, তাদের বয়স অনুসারে তারা লিখে জমা দিচ্ছে। আমার টিচার সংশোধন করে ওদেরকে দিচ্ছে। ওদের একদম ছোটবেলা থেকে ওদের লেখার অভ্যাসটা হচ্ছে। এটা খুব কঠিন কাজ না। তুমি আজকে বাসায় যাও, তুমি যে আজকে বলো যে আজকের এই সেমিনারের উপরে তুমি এক পৃষ্ঠা লিখবা, লিখে গেলো, বাংলায় লিখে গেলো অথবা ইংলিশে লিখে গেলো। কালকে তুমি লিখবা তোমার ছোট ভাইয়ের উপরে, আমার ভাইটা খুব দুষ্টু, যা ইচ্ছা লিখো, লিখো। তারপরে দিন লিখো তোমার বাবার উপরে, তারপরে তোমার মায়ের উপরে, তারপরে দিন তোমার বিড়ালটার উপরে, তারপরে দিন তোমার বাড়ির উপরে, তারপরে তোমার দাদাদের উপরে। এভরিডে রাইট সামথিং। বাট লেখাটাকে আস্তে আস্তে চেষ্টা করো, ভাষাটা যেন সুন্দর হয়, যুক্তিগুলো যেন সুন্দর হয়, জিনিসটা যেন সাজানো হয়। যে প্রথমে তুমি তোমার দাদা দাদির বংশ পরিচয় দিলা, তারপর তোমার দাদা দাদির আচার ব্যবহার নিয়ে লিখলা, তারপর তোমার দাদা দাদির সাথে তোমার সম্পর্ক নিয়ে লিখলা। প্যারাগ্রাফ ভাগ ভাগ করে লিখো, লিখো, শুরু করো, লেখার অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যে গুণটা দরকার সেটা হচ্ছে বিশ্লেষণ করার অ্যাবিলিটি। যে কোনো জিনিসকে বিশ্লেষণ করতে পারতে হবে তোমাকে। যদি না পারো তাহলে হবে না। যা দেখলে তাই যদি মনে করো তাহলে হবে না। তুমি যা দেখেছো এটার পিছনে আরো অনেক কিছু আছে। জিনিসটাকে বিশ্লেষণ করে একটা মূল্যায়ন করার যোগ্যতা তোমার থাকতে হবে। আমার স্কুলে যেটা আমি করি, আমার বাচ্চাগুলো প্রতি 15-20 দিন একটা বই পড়ে, বই পড়ে বুক রিভিউ লিখে, মানে তাকে পুরো বইটা বিশ্লেষণ করতে হয়। এটাতে কি হচ্ছে, আস্তে 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 তার মেধাটা বিশ্লেষণ জড়িয়ে হয়ে যাচ্ছে। এর ফলে কি হবে, যখন সে একটা কোম্পানিতে চাকরি করবে, সেই কোম্পানিতে একটা প্রপোজাল আসবে যে আমরা এটা সাপ্লাই দিব। ও তখন করবে কি, ওইটাকে প্রস্তাবটাকে নিবে, ওটাকে অ্যানালাইসিস করবে, মার্কেট অ্যানালাইসিস করবে, এটার ফিউচার অ্যানালাইসিস করবে, করে একটা রিপোর্ট তৈরি করবে। এখন তোমার যদি বিশ্লেষণ করার যোগ্যতা করে না ওঠে, তাহলে তো তোমাকে কেউ পছন্দ করবে না। তোমার কি ওই তাহলে তুমি ওই চাকরি করে যাবো সারা জীবন, ওই মাছি মারার কারণে এটা যে খালি একটা দিয়ে রিপোর্ট দিলেও দিন পার করবে না। তুমি দেখবে তোমার বিশ্লেষণ ক্ষমতা যত বাড়বে। এই তখন আশিক চৌধুরীর বক্তৃতা শুনেছ, মানে কি সুন্দর অ্যানালাইসিসটা। বাংলাদেশ কেন এগোচ্ছে না, কারণ আমরা সব মানে অশিক্ষিত আমলাদের দ্বারা চলি। এই আমলারা জীবনে কোনো বই পড়ে না, কোনো বই পড়ে না। তারা কোনো মতে বিসিএস দিচ্ছে, বাস জীবন শেষ, এখন খালি তেল মারো আর চাকরি করো। এবং এরা এই আশিক চৌধুরীর মতো লোকগুলোকে আসতে দেয় না। আর কি ডক্টর ছিল বলে তাকে নিয়ে আসছে। মানে এই যে জিনিসগুলো যে এত সুন্দর করে অ্যানালাইসিস করা, এইটা তুমি যদি করতে পারো, তুমি দেখবা যে তুমি কিভাবে যুগ করে চলে আসছো তুমি টেরও পাবা না। কারণ তোমার যে বিশ্লেষণ ক্ষমতা বাড়ে, তুমি দেখবা তোমার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বাড়ছে, তোমার সেন্স অফ জাজমেন্ট বাড়ছে। সেন্স অফ জাজমেন্ট মানে কি, মানে তোমার বিচার ক্ষমতা, যে এটা ঠিক এটা ঠিক না, এটা এইভাবে করা উচিত। তো আমি আশা করি তোমরা এটা নিয়ে চিন্তা করো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহনশীলতা, রেজিলিয়েন্স, সো ইম্পর্টেন্ট। আমি একটা কথা সবসময় বলি, জীবন অসাধারণ সুন্দর। জীবন যে কত সুন্দর তোমরা কল্পনাও করতে পারো। আমার তো অনেক বছর পার করে আসছে জীবনে। আমি এই বয়সে এসে খুবই স্পষ্ট ভাষায় বলছি, জীবন অসম্ভব সুন্দর। আল্লাহ তাআলা আল্লাহ একটা অসম্ভব নিয়ামত। শুধু দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে স্যাক্রিফাইস, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। যে মানুষ জীবনে যত স্যাক্রিফাইস করতে পারে, তার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ নেই। এটা তো সম্পূর্ণ মানসিক একটা ব্যাপার। আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। যেই পরিস্থিতি হোক আলহামদুলিল্লাহ। আমার বাবা একটা কথা বলতেন আমাকে, বলো থিঙ্ক হাই লুক ডাউন। বড় বড় চিন্তা করবা, বড় স্বপ্ন যদি না দেখো তাহলে তুমি বড় কাজ করবা কিভাবে। ডক্টর ইউনূসের একটা কথা আছে, বলছে যে যেটা ঘটেনি সেটা
ইমাজিন করো, সেটা কল্পনা করো। আর তুমি যদি এটা কল্পনাই না করতে তাহলে জীবনও করবে না। বড় বড় চিন্তা করবা, কিন্তু তাকাবা নিচের দিকে, লুক ডাউন। নিচের দিকে তাকালে দেখবা তুমি পৃথিবীর কোটি কোটি মানুষের তুলনায় ভালো আছে। অ্যাডজাস্টমেন্ট। তো জীবনটা হচ্ছে স্যাক্রিফাইস এন্ড অ্যাডজাস্টমেন্ট। আমার এই কথাটা তোমরা মনে রেখো, জীবনে প্রয়োগ করো, কখনো কষ্ট পাবো না। আর স্যাক্রিফাইস করতে কখনো জড়তা বোধ করো না। কোরআনের আয়াত খুব স্পষ্ট, কৃপণতা করো না, একদম আল্লাহ পরিষ্কার ভাবে বলেছে। আবার আল্লাহ বলছে সূরা বাকারা আয়াত 261, তুমি যা কিছু করবা তোমাকে আমি 700 গুণ আগে ফিরাই দেব। আমি চিন্তা করতে পারো, মানে আমরা কত বোকা, কত বোকা স্যাক্রিফাইস করতে মানে জড়তা বোধ করি। বাট তুমি স্যাক্রিফাইস করা মানে আল্লাহ তোমাকে 700 গুণ আগে ফিরাই দেবে। তোমার ভাইয়ের কষ্টে আছে, তোমার ভাইয়ের জন্য তুমি 5,000 টাকা খরচ করলা, তুমি হয়তো সাধারণ হিসাবে মনে করবা আমার তো 5,000 টাকা চলে গেল। জি না, আল্লাহ একদম স্পষ্ট বলছে যাইনি। 700 গুণ মানে কত? 35 লাখ। 5,000 টাকাকে 700 গুণ দিয়ে ভাবলে 35 লাখ টাকা তোমাকে ফেরত দিবে, নাকি 35,000, আমি অঙ্কে মেলাতে পারতেছি না। বাট এটা ফিরাই দিবে কিভাবে? হয় টাকা আকারে দিবে, না হলে সম্পদ আকারে দিবে, না হলে সম্মান আকারে দিবে, না হলে মর্যাদা আকারে দিবে, না হলে শান্তি আকারে দিবে, না হলে তোমার সন্তানের মঙ্গল আকারে দিবে। বাট দিবে 7,000 টাইম। এটা আল্লাহর ওয়াদা, এটা আমার কথা না, কোরআনের কথা। সো স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস। আমার স্কুলের অ্যাডমিন অফিসার সাধারণ চাকরি করত, বাড়ি রাঙ্গামাটি, জীবনে কখনো হয়তো মানে তার পুরো ফ্যামিলি ঢাকা পর্যন্ত গিয়েছে কিনা সন্দেহ। তার ছেলে আজকে আমেরিকাতে 100% স্কলারশিপ নিয়ে পিএইচডি করছে। আমি ওকে বলি কেন জানো? কারণ ও সবার জন্য কাজ করে এবং ওর কাছে কেউ কোনো সমস্যা দিচ্ছে, ও দরকার হলে সারা রাত জেগে হলো তাকে সাহায্য করবে। আল্লাহ তোমাকে সব রিটার্ন দিচ্ছে। ওই যে আল্লাহ ওয়াদা করছে 700 গুণ আকারে দিব। সো স্যাক্রিফাইস এন্ড অ্যাডজাস্টমেন্ট। ওকে, এই সহনশীলতা কতগুলো ইম্পর্টেন্ট উপাদান আছে। ফার্স্ট হচ্ছে পরিশ্রম। পৃথিবীতে মেধা বলে কিছু নাই, এটা হচ্ছে পরিশ্রম। এ ব্যাপারে গৌতম বুদ্ধের খুব সুন্দর কথা আছে, বলছে বোকারা ভাগ্যবান দিনের জন্য অপেক্ষা করে, ঠিক আছে? বোকারা শুভ দিনের জন্য অপেক্ষা করে, কিন্তু পরিশ্রমীদের জন্য প্রতিদিনই শুভ দিন। এটা খেয়াল রাখবা, পরিশ্রম সবকিছু চেঞ্জ করে দেয়। মেধা বলে কিছু না, তুমি যত পরিশ্রম করবা তোমার মেধা তত শানিত হবে, তোমার মেধা তত তীক্ষ্ণ হবে। এরপরটা হচ্ছে পার্সিভারেন্স, লেগে থাকা। আমরা ছোটবেলায় গল্প পড়ছি না, রবার্ট ব্রুসের, একবার পারেনি, দুইবার পারেনি, 7 বার যায় পারছে। লেগে থাকা, লেগে থাকা। এ ব্যাপারে মোহাম্মদ আলী জিন্নার একটা সুন্দর পরিসর আছে। উনি বলছেন ক্যারেক্টার, কারেজ, ইন্ডাস্ট্রি অ্যান্ড পার্সিভারেন্স আর দ্য 4 পিলার on which the whole edifice of human life can be built, and failure is a word unknown to me. চরিত্র, সাহস, পরিশ্রম এবং লেগে থাকা। এ ব্যাপারে কনফুসিয়াসের খুব সুন্দর কথা হয়, এবং চার্চিল খুব সুন্দর একটা কথা। উনি বলছেন কন্টিনিউয়াস এফোর্ট, নট স্ট্রেন অর ইন্টেলিজেন্স ইজ দ্য কি টু আনলকিং আওয়ার পোটেনশিয়াল। বলতেছে যে শক্তি বা বুদ্ধি না, কন্টিনিউয়াস লেগে থাকাটাই হচ্ছে আমার ভিতরে যে প্রতিভা আছে এইটা প্রকাশের মূল বিষয়।
গৌতম বুদ্ধ এই ব্যাপারে একটা সুন্দর কথা বলছে। উনি বলছে যে স্ট্রিম, স্ট্রিম মানে ছোট নদী, বলছে ওইটা শক্তি দিয়ে চলে না, ওইটা কন্টিনিউয়াস প্রেসার দিতে দিতে বড় নদীতে পরিণত হয়। তোমরা কি কেউ ইয়েতে সুবলং গিয়েছো? সুবলংয়ে দেখেছো পাহাড়টা কাটা দুই দিকে? অ্যাকচুয়ালি হয়তো 1000 বছর আগে এটা একটা পাহাড় ছিল। তো ওই পারে কর্ণফুলী নদীর হয়তো ছোট্ট পানি জমা হয়েছে, আস্তে 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 এখানে পানি ঢুকছে, একটু একটু করে ছিদ্র করছে, এক সময় এটা পুরো কেটে নদীর দিকে চলে আসছে। এটা হচ্ছে লেগে থাকা, লেগে থাকা। লেগে থাকো, মন খারাপ করো না, সবকিছু দেওয়ার মালিক উনি। তুমি লেগে থাকো, উনি ঠিক যখন সময় হবে এবং যেটা তোমার জন্য সবচেয়ে ভালো এক্স্যাক্টলি সেটাই হবে। লেগে থাকো, ঠিক আছে? সাহস। আমরা বাঙালিরা একদম পৃথিবীর হতভাগাতম জাতি, এত ভীতু জাতি আমি পৃথিবীতে কোথাও দেখি। আজকে পুরো জাতি ধ্বংস হয়ে যাচ্ছি ভয়ে। সাহস দুই রকম, একটা হচ্ছে ফিজিক্যাল কারেজ, একটা হচ্ছে মেন্টাল কারেজ। ফিজিক্যাল কারেজ কি? আমি হিমালয় পর্বতে উঠলাম, ফিজিক্যাল কারেজ। আমি সমুদ্রে ঝাঁপায় পড়ে সাঁতার কাটছি, ফিজিক্যাল কারেজ। আমি প্লেন থেকে লাফ দিয়ে প্যারাসুট জাম্প করলাম, ফিজিক্যাল কারেজ। এটা হচ্ছে ফিজিক্যাল কারেজ। আর আমাদের মূল সমস্যাটা হচ্ছে মেন্টাল কারেজ। আমরা বলতে পারি না, স্যার আপনি এটা ঠিক করছেন না। আমি একটা উদাহরণ দিই, সরি আমার নিজের উদাহরণ, অন্যভাবে নিও না। আমি এক সময় কোনো একজন প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি ছিলাম। উনি আমাকে একটা কাজ করতে বললেন। আমি বললাম সরি স্যার, এটা করা যাবে না, কারণ এটা নিয়ম বহির্ভূত। উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন, তার অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন তুমি কার সাথে কথা বলছো? আমি বললাম স্যার আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে বলছি, যে এটা পারা যাবে না স্যার, কারণ এটা করলে আপনার দুর্নাম হবে, আমারও ক্ষতি হবে, আমাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে। আপনি যদি মনে করেন এটা করতেই হবে, স্যার আপনি আমাকে এখানে পোস্টিং করে দেন, আমি চলে যাই, অন্য কেউ এসে এটা করবে, বাট আমি করতে পারবো না। উনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে চুপ করে থাকলেন, থেকে তারপর বিরক্ত হয়ে গেল, ঠিক আছে যাও। তো আমাকে আমার ইমিডিয়েট বস ছিলেন একজন মেজর জেনারেল, উনি আমাকে ডেকে বলে তুমি এত কাঠখোট্টা কেন? আমরা স্যার এই কাঠখোট্টা কেন স্যার, আমি কি বেয়াদবি করেছি? উনি আমাকে বললেন তোমার মতো ভদ্র অফিসার আমি আগে খুব কম দেখেছি, কিন্তু তুমি এত স্ট্রেট বলো কেন? স্যার আমি সারা জীবন এটাই শিখেছি, যে আই হ্যাভ টু টক স্ট্রেট। মূল্যবোধ নষ্ট করা যাবে না স্যার। আমি আজকে উনার কথায় রাজি হলে আমার কি হতো? আমার হয়তো আরো ভালো পোস্টিং হইতো, হয়তো প্রমোশন হইতো, এই হতো। কিন্তু আমি সারা জীবন নিজের কাছে দায়ী থাকতাম, আমার কাছে দায়ী থাকতাম। আমাদের আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে এই মোরাল কারেজের অভাবে। যে যেটা পারতেছে আজে বাজে আদেশ দিচ্ছে, নিচের লোক একবারও বলতে পারছে না সরি ম্যাডাম। গুলি করা, জনগণকে গুলি করা অন্যায়। আমরা অস্ত্র হাতে নিয়েছি জনগণকে গুলি করার জন্য না। এবং মোরাল কারেজ কম হওয়ার কারণ হচ্ছে লোভ, সীমাহীন লোভ। আমাদের পুরো দেশটা এই সীমাহীন লোভে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং আমার এই ঘটনা যেটা আমি বললাম, আমার এই ঘটনা আরো বিভিন্ন জায়গায় আমার এটা হয়েছে। আমি স্ট্রেট কথা বলেছি, এবং আমাকে আর্মিতে সবাই জানে একদম সোজা কথা বলা অফিসার, কোনোদিন কোনো ধান্দাবাজির মধ্যে নাই, কোনো রকমের অনৈতিক কাজের মধ্যে নাই। কিন্তু আমি কখনো বেয়াদবি করি না, আমি খুব ভদ্রভাবে বলি। আমি কেন কথাটা বলছি, যে মোরাল কারেজ দেখাতে যাবো বেয়াদবি করো না, দ্যাট ইজ ভেরি ব্যাড। ভদ্রভাবে বলতে হবে স্যার এটা ঠিক হচ্ছে না, এটা করলে স্যার এই ক্ষতি হবে, দেশের এই ক্ষতি হবে, জাতির এই ক্ষতি হবে, আপনার এই ক্ষতি হবে, এটা বলতে হবে। তো আমাদের মোরাল কারেজ আনতে হবে। মোরাল কারেজ আনার জন্য উপায় হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। আমি তোমাদেরকে পরে বলবো 3 বিশ্বাসের কথা। এই 3 বিশ্বাস যদি মাথার মধ্যে থাকে, তোমার মোরাল কারেজ অটোমেটিক চলে আসবে। আত্মবিশ্বাস, কনফিডেন্স, সো ইম্পর্টেন্ট। কনফিডেন্স মানে কি?
হীনমন্যতায় না ভোগা। তোমাদের যে সমস্যা, তোমরা হীনমন্যতায় ভুগো, ইংরেজি বলতে পারবো না, তো ওখানে তো বক্তৃতা দিতে পারবো না। কে বলতে পারবো না? আল্লাহ তোমার ভিতর যে ক্ষমতা দিয়েছে তুমি চিন্তাই করতে পারো। তুমি তার দাঁড়িয়ে যাও, বলতে থাকো, ইনশাল্লাহ পারবো। এই যে বড় পারবো না, এটাই হচ্ছে কনফিডেন্সের অভাব। এবং এই কনফিডেন্সের অভাবেই তুমি শুধু পিছাতেই থাকো। তুমি উদ্যোগীও হতে পারছো না, উদ্যমীও হতে পারছো না, ইনিশিয়েটিভ নিতে পারছো না। বি কারেজিয়াস, বি কনফিডেন্ট। সব পারবো তুমি। ভুল হবে, ভুল তো মানুষ মাত্র হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। উনি বলতেন, আমি মানুষ, আমি ভুল করতে পারি না। আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা আয়াত নাযিল করেছেন, যেখানে আল্লাহ ওনাকে তিরস্কার করছেন, তুমি এই ভুল কেন করলা। আমি কেন অনেক চিন্তা করছি যে আল্লাহ কোরআন শরীফে এই আয়াতটা কেন দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করা আয়াত কেন দিলেন। আমি পরে চিন্তা করে দেখেছি, আল্লাহ তাআলা এটা দিয়েছেন এই জন্যই, আমাদের সবাইকে বোঝানোর জন্য, মানুষ মাত্র ভুল করে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভুল করতে পারে, আমরা তো অতি নগণ্য মানুষ। তো প্লিজ বিশ্বাস করো, মানুষ মাত্র ভুল করে, লজ্জা পাওয়ার কিছু নাই। ভুল করবে, অন্যায় করো না, এবং ভুল করলে তওবা বলতে শিখো। আমার লিডার্সের বাচ্চাদেরকে আমি শিখাই সরি বলতে, কারণ সরির মানে তিনটা, ঠিক তওবার যা মানে সরিরও একই মানে। এক, আমি ভুল করেছি। দুই, আমি সরি বলেছি মানে এই ভুল আমি আর জীবনও করব না। তিন, আমি ভুল করেছি কি করি নাই এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আমি তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। একটা সরি না বলা পৃথিবীর যে কত হাজার হাজার সম্পর্ক নষ্ট হয়ে যায় তুমি কল্পনাও করতে পারো না। এবং আমি বাচ্চাদেরকে বলেছি, যে আগে সরি বলে সে উইনার। আমার বাচ্চারা প্র্যাকটিস করে, কে ভুল করছে ইম্পর্টেন্ট না, কে আগে সরি বলবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি চাই তোমরা নিজেদের বাসায় বন্ধু বান্ধবদের সাথে এটা প্র্যাকটিস করো, কে আগে সরি বলবে। এবং খেয়াল রাখবা, যে আগে সরি বলে সেই জিতে যায়, সেই মর্যাদা বেড়ে যায় না। সো এই যে আত্মবিশ্বাসের কথা আমি বলছিলাম, বি কনফিডেন্ট। এই ব্যাপারে কনফিডেন্সের ব্যাপারে অনেক কনফিউজিয়াস বলে, এডুকেশন ব্রিডস কনফিডেন্স, কনফিডেন্স ব্রিডস হোপ, হোপ ব্রিডস পিস। তুমি শান্তি পেতে চাও, আবার কনফিডেন্ট হও। তুমি কনফিডেন্ট হলে তুমি সঠিক কাজটা করতে পারবে, সঠিক কাজটা করতে পারলেই তুমি দেখবা শান্তি পাচ্ছ। আর কনফিডেন্স হওয়ার জন্য আমি বলছি 3 মিলিয়ন, আমি তোমাদেরকে বলবো একটু পরে। হেলথ সো ইম্পর্টেন্ট। আমি আমার বাচ্চাদেরকে শিখাই, জীবন অন্যের জন্য, জীবন নিজের জন্য না। আজকে আমি যদি অসুস্থ হই, আমার মা মন খারাপ হবে, আমার ছেলেমেয়েরা ছটফট করতে থাকবে, আমার আত্মীয় স্বজনরা ছটফট করতে হবে, আমার ওয়াইফের আমার সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে। তাহলে আমার সুস্থ থাকা উচিত আমার মাকে টেনশন ফ্রি রাখার জন্য, আমার বাচ্চাগুলোকে টেনশন ফ্রি রাখার জন্য, আমার ওয়াইফকে একটু আরাম দেওয়ার জন্য, আমার আত্মীয় স্বজনকে টেনশন ফ্রি রাখার জন্য। তাহলে কি জীবন নিজের জন্য না অন্যের জন্য? জীবন অন্যের জন্য। বিলিভ ইট, জীবন অন্যের জন্য, জীবন নিজের জন্য না। আমি অস্ট্রেলিয়ায় একটা হোটেলে উঠলাম, তো ওখানে আবার রান্না করে খেতে হয়। আমার পাশে একটা ছোট্ট মেয়ে, 19-20 বছর হবে মেয়েটা। তো ও রান্না করতে করতে আমার সাথে গল্প করছে। তো কথা প্রসঙ্গে বললো যে তুমি কি কি কিনেছো। তা আমি বললাম আমি আমার মায়ের জন্য, এই ভাইয়ের জন্য, এই বোনের জন্য। সে বলল তোমার জন্য? না, আমার জন্য কিছু না। তো আমার কেন? দিস ইজ আওয়ার কালচার। আমার কালচার আমার অন্যের জন্য, আমার জন্য, আমার জন্য চিন্তা করে অন্য মানুষ আছে। সে কেঁদে দিল, বলে এত সুন্দর তোমাদের জীবন। বলি ইয়েস, আওয়ার লাইফ সো বিউটিফুল, উই থিঙ্ক ফর আদার্স, নট ফর মাইসেলফ। সো এখন স্বাস্থ্য সচেতন যেটা বললাম, স্বাস্থ্য অ্যারিস্টটলের দুটো সুপার কথা আছে। একটা হচ্ছে বলছে যে হেলদি বডি ইজ দ্য বেস্ট ওয়ে টু হেলদি মাইন্ড। বলছে যে যার শরীর সুস্থ তার মনও সুস্থ। আর মন যদি সুস্থ না থাকে, এই যে আমার যদি আজকে শরীর খারাপ করতাম, আমি এখানে আসতে পারতাম? আর যদি আসতামও, হয়তো কোনো মতো শর্টকাট করে ভেঙে চলে যেতাম।
তো শরীর সুস্থ নাই মানে দুনিয়াতে কোনো কিছু ঠিক নেই। তোমাদের বয়স কম, তোমরা হয়তো এখন এটা বুঝতেছো না, বাট একটা সময় ঠিকই বুঝবা যে শরীরটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। শরীর সুস্থ, মন সুস্থ, দুনিয়া সব ঠিক। অ্যারিস্টটল এই ব্যাপারে আর একটা সুন্দর কথা বলেছে। উনি বলতেছে হেলথ ইজ এ ম্যাটার অফ চয়েস, নট এ মিস্ট্রি অফ চান্স। তুমি বলবা শরীর খারাপ, কেন যে শরীরটা খারাপ? মিথ্যা কথা বলছো। কেন শরীরটা খারাপ? মিথ্যা কথা বলছো। কারণ এটা তোমার চয়েসের ব্যাপার। তুমি কি সুস্থ থাকতে চাও নাকি অসুস্থ থাকতে চাও? 100% তোমার চয়েস। তুমি বলতো স্যার এটা কিভাবে? অসুখ বিসুখ আল্লাহ রাখবে। জি না, আল্লাহ মানুষকে জীবনে সেটাই দেয় যেটা তোমার প্রাপ্য। অর্থাৎ তোমার কর্ম দিয়ে তুমি নির্ধারণ করছো তোমার কি পাওয়া উচিত। তুমি ঠিক মতো খাবা না, তুমি ঠিক মতো রুটিন মানবা না, তুমি নিয়ম মতো চলবা না, তোমার শরীর খারাপ হবে না। কার শরীর খারাপ হবে? আমার গাড়িতে আমি আমার ড্রাইভারকে আমি দেখি সারাদিন খালি মুছে এবং ভিতর ভিতর ধুয়ে ধুয়ে রাখে। আমার গাড়ি বছরের পর বছর কি স্মুথ, কোনো সমস্যা নেই। ইট ইজ ইউর বডি, ইট ইজ ইউর মাইন্ড। এটাকে সুস্থ রাখতে হবে। সুস্থ রাখার উপায় কি? ফার্স্ট হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট। তোমার শরীরের চাহিদা আছে। চাহিদাটা কি? প্রতিদিন তোমাকে একটা ডিম খেতে হবে, প্রতিদিন 1 গ্লাস দুধ খেতে হবে, তোমাকে রেগুলার ফল খেতে হবে, সবজি খেতে হবে, শাক খেতে হবে, মাছ খেতে হবে, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে, ফাস্ট ফুড জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। তুমি এগুলো মানবা না, তাহলে তোমার শরীর সুস্থ থাকবে কিভাবে? তুমি আল্লাহ তোর দিচ্ছ না শুধু শুধু। এটা তুমি তো ডিসিশন দিচ্ছ তুমি অসুস্থ থাকবে। তোমাকে সুস্থ থাকতে হলে রুটিন মানতে হবে। রুটিন কি? ভোরবেলা উঠতে হবে। পৃথিবীর সকল সভ্য জাতি ভোরে উঠে। পৃথিবীর অসভ্যতম জাতি বাংলাদেশ, আমরা 11টার সময় উঠি। সরি, অন্যভাবে নিও না, আমি খুব কষ্টে কথাগুলো বলছি। পৃথিবীর বহু দেশ আমি গিয়েছি, বহু জাতির সাথে আমি কাজ করেছি, আমাদের মতো এত অসভ্য আমি দেখিনি। আমি যখন ঢাকায় করে কাজে যাই 11টা পর্যন্ত বাসায় আমি ঘামতে থাকি। কখন দোকানপাট খুলবে, কখন অফিস আদালত খুলবে, তখন খালি খালি যে এত অসভ্যতা না। আমরা বলে আবার মুসলমান। হাদিস বলতেছে কি বলো? সূর্যোদয়ের সময় 11টার সময় দোকান করে। কি অসভ্যতা! আমরা আবার ওইটা আওড়াই। কি বলে? আর্লি টু বেড, আর্লি টু রাইট, মেক দ্য ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ টু ওয়ার্ক। কিন্তু অনুসরণ করি। পৃথিবীর কোথাও আমি দেখিনি সন্ধ্যার পরে দোকান পাঠাতে থাকে, আর আমাদের রাত 3টা পর্যন্ত দোকান। আমি কোথাও দেখি নাই যে সকালে উঠে আমি আমার কাজ করতে পারবো, বিকজ একদম ভোরবেলায় সব খুলে যাচ্ছে। তুমি ভোরে ঘুম থেকে উঠা মানে কি? তোমার পুরো দিনটা কত বড় হয়ে গেল। তুমি ভোরে উঠবা, প্রার্থনা করবা, পড়তে বসবা। ভোরে যে বাচ্চারা পড়াশোনা করে, ভোরে 1 ঘন্টা পড়া সারাদিনে 3 ঘন্টা পড়ার চাইতেও বেশি। এরপর পেট ভরে নাস্তা করবা। দিস অ্যানাদার ব্যাড হ্যাবিট অফ আস। যারা পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যে জঘন্য কোয়ালিটি, তার মধ্যে একটা হচ্ছে নাস্তা না। নাস্তা না করলে তার মেজাজ খিটখিটে হয়ে যায়। নাস্তা না করলে তার শরীরে অসংখ্য অসুখ বিসুখ ঢুকে। নাস্তা না করলে আরো অনেকগুলো আছে, ইন্টারনেটে দাও এবার বের হয়ে আছে। তো পেট ভরে নাস্তা করো। দুপুরে বাসায় ফিরবা, ভাই বোন এক বিছানায় বসে মারামারি করবা, হুড়াহুড়ি করবা, লাফালাফি করবা, টিভি দেখবা একসাথে, সিনেমা দেখবা একসাথে, একসাথে খেলবা, ঘুমাবা। বিকালবেলা দ্য পুরো জেনারেশন বিকালবেলা মানে কোচিং সেন্টার, প্রাইভেট টিউটর, কোরআন শরীফ। বাট ইসলাম কি বলে, সমাজ কি বলে, সভ্য জগৎ কি বলে? বিকাল মানে খেলতে হবে। বিকালবেলা খেলতে হবে না।
খেলার জায়গা নাই, হাঁটাহাঁটি করো, ছাদে হাঁটো, চোখ দিয়ে সবুজ দেখো, আকাশ দেখো, শরীরে প্রকৃতির বাতাস লাগে। সন্ধ্যার আগে বাসায় ফিরে আসো, হাত মুখ দিয়ে নাস্তা করে পড়তে বসো, রাত 8টা থেকে 9টার মধ্যে ডিনার করো, রাত 11টার মধ্যে অবশ্যই ঘুমাই। এই যে ডেইলি রুটিন, আমার লিডারদের এটা প্রতিটা বাচ্চাকে দেওয়া আছে এবং আমি রেগুলার ধরি তাদের, যারা এই রুটিনটা মানেন। তুমি সুস্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখতে চাও, রুটিন মানতে হবে। এই রুটিন মানলে তোমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সংসার ভালো থাকবে। আমি একটা ফ্যামিলিতে কয়েকদিন আগে বসছিলাম, তার 3 বাচ্চা বাবা মাকে নিয়ে, বাসায় কোনো রুটিন নাই, পুরো ফ্যামিলি এলোমেলো ভাঙাচোরা। বাসায় চেষ্টা করতে হবে 3 বেলা একসাথে খেতে, ব্রেকফাস্ট একসাথে, দুপুরে একসাথে, রাতে একসাথে। 3 বেলা না পারলে মিনিমাম একবার একসাথে বসতে হবে। তো ওই ফ্যামিলি কোনো বন্ধন থাকবে না, ওই খেতে বসাটা কোনো ডিসকাশনের জায়গায়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ। হ্যাঁ, সর্বশেষ যে পয়েন্টটা স্বাস্থ্যের ব্যাপারে, মোবাইল, ইউ শুড বি ভেরি কেয়ারফুল। মোবাইলের রেডিয়েশন তোমার ব্রেন ড্যামেজ করে দিচ্ছে, তুমি আস্তে আস্তে গর্দভে পরিণত হচ্ছে, তোমার চোখ অন্ধ করে দিচ্ছে, তুমি আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছে। তোমাকে মোবাইলের নেশা তোমাকে অ্যাবনর্মাল করে দিচ্ছে। এটা গত পরশু দিনের একটা মেয়েকে নিয়ে বসছিলাম, অ্যাবনর্মাল রাস্তা আমাকে সাইকোলজিস্ট থেকে বাধা দিয়ে থাকে, সাইকিয়াট্রিস্ট থেকে। কারণ মোবাইলের নেশা মাদকের নেশার চাইতো খারাপ। 3, 4, তোমার সারাদিন এত সময় নষ্ট হচ্ছে যে তোমার দিনের সব কাজ এলোমেলো হয়ে যাচ্ছে, তোমাকে অসামাজিক করে তুলছে, মানে তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ। সো আমি মূলত স্বাস্থ্যের ব্যাপারে 3টা পয়েন্ট বলবো। একটা হচ্ছে সুষম খাদ্য, একটা হচ্ছে রুটিন, আর একটা হচ্ছে প্রযুক্তি অপব্যবহার বা অতি ব্যবহার পরিহার করা। তবে খেয়াল রাখবা, ইন্টারনেট জ্ঞানের মহাসমুদ্র। তো আমি আমার স্কুলের গার্ডিয়ানকে যেটা বলি যে বাবা মার বেডরুমে ইন্টারনেট কানেকশন সহ ডেস্কটপ লাগিয়ে দিবেন, যাতে বাচ্চারা ওখানে ইচ্ছা মতো ইন্টারনেট ব্যবহার করতে পারে। কারণ এটা জ্ঞানের মহাসমুদ্র, ওটা থেকে দূরে থাকা মানে বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হবে। টিম ওয়ার্ক তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ। তুমি অনেক মানুষ দেখবা একা একা অনেক কিছু করতে পারে, কিন্তু দলের সাথে পারে না। কেন পারে না? তার ভিতরে ইগো কাজ করে, শেয়ারিং করতে জানে না। তো টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল রাখো, তোমরা যেখানেই যাও না কেন, কোথাও একা কাজ করবা না। সব জায়গায় হয় ওর কাছ থেকে কিছু সাহায্য নিতে হচ্ছে, অথবা ওকে কিছু সাহায্য করতে হবে। সো ইউ মাস্ট লার্ন হোয়াট ইজ টিম ওয়ার্ক, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো টিম ওয়ার্ক যদি না পারো, তুমি কিছুই পাবে না। মাদার তেরেসার একটা সুন্দর কথা আছে, উনি বলছেন, আই ক্যান ডু থিংস ইউ ক্যানট, ইউ ক্যান ডু থিংস আই ক্যানট, টুগেদার উই ক্যান ডু গ্রেট। ক্রিয়েটিভ, তুমি একটা জিনিস জানো, আমি একটা জিনিস জানি, 2 জন মিলে একটা বিরাট কাজ। তো শেয়ার করতে হবে। মনের যে ইগো, হিংসা, লোভ, এগুলোকে ত্যাগ করতে হবে। তো ভালো দক্ষ কর্মী হতে চাইলে অবশ্যই টিম ওয়ার্ক জানতে হবে। টিম ওয়ার্ক ছাড়া তুমি কখনোই ভালো করতে পারবা না। মাইকেল জর্ডানের নাম শুনেছ? ওয়ার্ল্ড ফেমাস বাস্কেটবল প্লেয়ার। উনি আরেকটা সুন্দর কথা বলছেন, বলে ট্যালেন্ট উইন্স গেম, বাট টিম ওয়ার্ক অ্যান্ড ইন্টেলিজেন্স উইন চ্যাম্পিয়নশিপ। ট্যালেন্ট একা একা হয়তো গেম জেতাতে পারে, কিন্তু যদি সুপার রেজাল্ট করতে চাও, ইউ হ্যাভ টু হ্যাভ গুড টিম ওয়ার্ক। তো টিম ওয়ার্কটাকে প্লিজ গুরুত্ব দাও। নেক্সট হচ্ছে টার্ন আউট অ্যান্ড বিয়ারিং। তুমি অফিসে গিয়েছো, তোমার দোতলা চুল পছন্দ করবে লোকজন? ফার্স্ট ইমপ্রেশনই তো ব্যাড ইমপ্রেশন। একটা ছেলে অফিসে গিয়েছে, তার চুলটা ছোট করে কাটা, আমার মতো না, আমি তো বড় মানুষ, ওই জন্য প্রায় নাড়িয়া, মানে আরেকটু বড় চুল, কিন্তু বাম দিকে সিটিটা বাম দিকে সুন্দর করে মাথা কাটছে। লোকজন পছন্দ করবে কি করবে না? করবে।
কারণ তুমি স্বাভাবিক, অ্যাবনর্মাল না। উল্টা পাল্টা চুল, ব্যাক ব্রাশ করা, এই দোতলা তিনতলা, এইখান দিয়ে কাটা, এইখান দিয়ে করা, তোমার একটা শার্ট পরছো, এই পিছনে আই লাভ ইউ, ইয়েতে আই মিস ইউ, এগুলো সিল মারা, কেউ পছন্দ করবে? একটা সুন্দর নর্মাল শার্ট পরবা, ঠিক আছে, আমার মতো বুড়ো না হলে, ইয়াং হলে সুন্দর করে ইন করবা, একটা বেল্ট পরবা, একটা নর্মাল প্যান্ট পরবা। তা আমরা একটা ছিঁড়া জিন্সের প্যান্ট পরছো, জিন্স কি অফিসের ড্রেস? জিন্স তখন অফিসের ড্রেস না, জিন্স বেড়াতে যাওয়ার ড্রেস, ফিল্ড ড্রেস। তো একটা নর্মাল শার্ট পরবা, সুন্দর একটা জুতা পরবা, তুমি একটা চুঙ্গা প্যান্ট পরছো, মানুষ পছন্দ করবে? করবেন? তো এই টার্ন অফ বিয়ারিং সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। একটা মেয়ে একটা শার্ট পরে গেছে, শার্ট প্যান্ট পরে, আমি নিশ্চিত কেউ পছন্দ করে। সে একটা সালোয়ার কামিজ পরে গেছে, কামিজটা হাঁটু পর্যন্ত, ঢিলা ঢালা একটা কামিজ, ওড়নাটা সুন্দর করে নিয়েছে, চুলে রং করা নাই, হুরু তুলা নাই, কানে তিনটা দুল নাই, সবাই পছন্দ। আমি একটা পরিষ্কার করে বলি, এই ছেলে যেগুলো আসতো, তোমরা তো কয়দিন পরে বিয়ে করবা, দুইটা মেয়ের প্রস্তাব আসছে। একটা মেয়ের চুল রং করা, বিয়ে করবা? হুরু তুলা, বিয়ে করবা? কানে তিনটা দুল, চারটা দুল, বিয়ে করবা? হ্যাঁ, ওড়না নেয়নি, ওড়না ছাড়া, বিয়ে করবা? শর্ট কামিজ পরা, বিয়ে করবা? অন্য একদিকে নিচ্ছে, বিয়ে করবা? কোনদিনই না। এগুলো হচ্ছে আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য, এগুলো বিয়ে করার জিনিস না। আর মেয়েদেরকে বলুন, তোমাদের কাছে একটা ছেলের প্রস্তাব আসছে, মাথার চুল দোতলা চুল, করবা বিয়ে? জীবনে ছিঁড়া ফাটা জিন্স পরে ঘুরতেছে, হাফ প্যান্ট স্যান্ডেল পরে ঘুরতেছে, করবা বিয়ে? আজকালকার আবার অনেক ছেলে কানে চুল পরে, বিয়ে করবা? গলায় মালা, হাতে বালা, এটা তোমাদেরকে বুঝতে হবে, এটা খুব স্বাভাবিক একটা জিনিস। বাট প্রবলেমটা কি, এর পরও কেন মানুষ এটা করছে? কারণ করছে ওই সাময়িক গেম। তুমি দেখবা তোমার ইউনিভার্সিটি বা তোমার কলেজের সেই মেয়েটা সবচেয়ে পপুলার, যেটা মোটামুটি অর্ধলঙ্গ, সে সবচেয়ে পপুলার, তার চতুর্দিকে, তার চতুর্দিকে দেখবা দলে দলে ছেলে ঘুরছে, তার চতুর্দিকে দলে দলে ছেলে ঘুরছে। বাকি মেয়েরা হয়তো মনে করতে পারে আমি ওই মেয়েটা এত পপুলার, জি না, ও পপুলার না। ওই ছেলেগুলো ধান্দায় আছে কখনই মেয়েটাকে ভোগ করাবো। আই এম সরি, আমি যদি কথাটা মিথ্যা বলে থাকি চিন্তা করে দেখি, কি ছেলেটা আমি ঠিক বলছি? যার মনে করে একটাই ধান্দা থাকে যে কখন কিভাবে ভোগ করা। সো প্লিজ, নোংরামি নোংরামি, ভালোই হতো। কোরআনে পর্দা নিয়ে খুব স্পষ্ট করে বলছে, ব্রেক দ্য শেপ, কিল দ্য শার্ট। ব্রেক দ্য শেপ মানে গঠন ভেঙে ফেলা, ঢিলা পোশাক করো, ঢিলা, যেন তোমার শরীরের গঠন বোঝা না যায়। কিল দ্য শাইন, উজ্জ্বলতা ভেঙে ফেলো, যেন মানুষ তোমার দিকে বারবার না। একটা মহিলা টাইট বোরখা পড়েছে, এটা কি ভদ্র পোশাক নাকি অভদ্র পোশাক? চরম অভদ্র পোশাক। তুই বলো স্যার তুমি বোরখা পড়েছো, তার পুরো শরীর বোঝা যাচ্ছে, চরম অভদ্র পোশাক। একটা মহিলা খুবই সুন্দর পোশাক পরেছে, কিন্তু লাল টকটকা লিপস্টিক, সবাই কি তার দিকে তাকাবে না? তাকাবে না? তাকাবে। তো উনি কিল্লা সাইনটা করেনি। আমি এখন নিজে পড়ে আসছি, আমার তো ঢিলা ঢালা পোশাক, হেভি পারফিউম মারে, সবাই আমার দিকে তাকাবে না বারবার? এত গন্ধ থেকে আসতেছে, এর মানে আমি কিল্লা সাইন করি না। তো পর্দা মানে ভালো পোশাক মানে হচ্ছে ব্রেক দ্য শেপ, শরীরের গঠন ভেঙে ফেলে, দুই উজ্জ্বলতা ভেঙে ফেলো, যেন তোমার দিকে মানুষ বারবার না থাকে। তো পোশাক মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা উদাহরণ দিই, শাহরুখ খান এখানে খালি গানে এসে এরকম করে দেখাচ্ছে। শাহরুখ খানের চেহারা দেখবা না সিক্স প্যাক দেখবা? কি দেখবা বলো? সিক্স প্যাক দেখবা, বলতে লজ্জা পাচ্ছ কেন? সিক্স প্যাক দেখবা, ঠিক আছে? তারপরে নায়িকার নাম বলো একটা,
আরে কি নাই তো তোমাদের, আমাদের আমলে তো ছিল মাধুরী দীক্ষিত, এখন কে আছে? এখন তো মাধুরী দীক্ষিত, এখন মাধুরী দীক্ষিত। ওকে, মাধুরী দীক্ষিত খুবই কম কাপড় পরে এখানে সেইভাবে দাঁড়াইতো, কি দেখবা? মাধুরী দীক্ষিত সুন্দর চেহারা দেখবা নাকি তার শরীর দেখবা? অবশ্যই শরীর দেখবা। কেন? কারণ মাধুরী দীক্ষিত আমার মানুষ না, মেয়ে মানুষ। শাহরুখ খান আমার মানুষ না, পুরুষ মানুষ। এই মাধুরী দীক্ষিত এখানে এসে সুন্দর কাপড় পরে সুন্দর বক্তৃতা দিচ্ছে। তোমরা মাধুরী দীক্ষিতের মুখ দেখবা এবং কথা শুনবা। শাহরুখ খান সুন্দর কাপড় পরে এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, তোমরা তার চেহারা দেখবা এবং তার কথা শুনবা। কেন? আগে ছিল মাধুরী দীক্ষিত মেয়ে মানুষ, এখন মাধুরী দীক্ষিত মানুষ। আগে শাহরুখ খান ছিল পুরুষ মানুষ, এখন সে মানুষ। সিদ্ধান্ত নাও তোমরা, তোমরা কি মানুষ হতে চাও নাকি মেয়ে মানুষ হতে চাও? তোমরা কি মানুষ হতে চাও নাকি পুরুষ মানুষ? খেয়াল রাখবা, মেয়ে মানুষ বা পুরুষ মানুষ হলে তোমাদের কোনো সম্মান নেই। মানুষ হবো, সম্মান পাবো। অতএব পোশাক অসম্ভব গুরুত্বপূর্ণ। আরেকটা খারাপ কথা বলি, একটা মেয়ে যখন খারাপ পোশাক পরে তখন খারাপ ছেলেরা সিগন্যাল পায় যে এই মেয়েটার মাথা নষ্ট হয়ে, তো এর একটু টোকা দিলে পাওয়া যায়। দিস দ্য মেসেজ। খারাপ পোশাক পরা মানে ইটস মেসেজ। একটা ছেলে যখন পাঙ্কুশা দেখবে মানে মানুষগুলোর মাথা ঢালবে তোর একটা বিয়ে দাও। সো দিস ইজ দ্য মেসেজ। খারাপ পোশাক পরা মানে ইটস দ্য মেসেজ। নিজেকে অপমান করো না, সর্বোচ্চ ভদ্র পোশাক পরো, সর্বোচ্চ বাঙালি হও, বাঙালি। আমি বিদেশে দেখেছি ভারতবর্ষের নারী শাড়ি পরে সালোয়ার কামিজ পরে ঘুরছে, সবাই তাকে সম্মান করছে, তাকে সালাম দিচ্ছে, হ্যান্ডশেকও করে না, কারণ ভদ্রতা। এই মেয়েটাকে আমি যখন দেখছি সালোয়ার শার্ট প্যান্ট পরে ফেলেছি, ওই পশ্চিমারাই তাকে জড়াই ধরেছে, মুখে দিকে তোর বড় বাজে দিচ্ছে, বিকজ সে তার সংস্কৃতি হারিয়ে ফেলেছে, সে তার কালচার হারিয়ে ফেলেছে। আমি দেখেছি, আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি মেয়েগুলো কিভাবে তাদের পিছনে দৌড়ায়। কোনোদিন কোনো মেয়ে আমার কাছে আসে না, আসলে ভদ্রভাবে আসে, ভদ্র কথা। কারণ আমি আমার সংস্কৃতিকে কখনো বিসর্জন দেইনি, আমার অবস্থানকে আমি কখনো বিসর্জন দেইনি। সো এটা খেয়াল রাখবো। আমি ড্রেস নিয়ে অনেকক্ষণ বললাম, কারণ ইট ইজ সো ইম্পর্টেন্ট। প্লিজ, তুমি যদি তোমার সংস্কৃতিকে বিসর্জন দাও, তুমি আবার কাকে চোখে? ময়ূরের পুচ্ছ। এই গল্পটা জানো তো? তোমাকে কেউ গ্রহণ করবে না। নিজের সংস্কৃতি নিয়ে থাকবা, এর চেয়ে বড় পার্সোনালিটি আর কিছু নাই। ওকে, আমি বলেছি। আচ্ছা, এবার আসো ইনক্লুসিভনেস, জানার আগ্রহ। এটা এত গুরুত্বপূর্ণ। কারণ কেন বলছি না? আইনস্টাইন কি বলতে, আই হ্যাভ নো স্পেশাল ট্যালেন্ট, আই এম অনলি প্যাশনেটলি কিউরিয়াস। মানে বলতে আমার কোনো স্পেশাল ট্যালেন্ট নাই, আমি কিউরিয়াস বলেই আমি এত জ্ঞানী। জানতে চাইতে হবে, প্রশ্ন করতে। এবং দেখো টিচারদের সম্পর্কে কি বলে। টিচার মানে কি? টিচার হচ্ছে তোমাকে জানার রাস্তা বলে দেয়। ভালো টিচারের বৈশিষ্ট্য হচ্ছে সে তোমাকে শিখাবে না, শেখার রাস্তা বলে দেয়, তোমার মধ্যে আগ্রহ সৃষ্টি করবে। একটা উইলিয়াম ওয়ার্ড বলছে, মিডিওকার টিচার টেল, গুড টিচার এক্সপ্লেইন। তারপর হচ্ছে সুপিরিয়র টিচার ডেমনস্ট্রেট, অ্যান্ড গ্রেট টিচার ইন্সপায়ার। ইন্সপায়ার এর মানে তোমার মধ্যে জানার আগ্রহ থাকতে হবে, উৎসাহ থাকতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। তো আমি আশা করি তোমরা এটা বুঝবো। তোমাদের মধ্যে উদ্যম থাকতে হবে, মানে কাজ করছো, প্রচুর উৎসাহ, হাসি খুশি ফুর্তি নিয়ে কাজ করছো। তোমাদের মধ্যে ইনিশিয়েটিভ থাকতে হবে, নতুন নতুন আইডিয়া নিয়ে আসবা, নতুন নতুন বিষয় উপস্থাপন করবা, নতুন নতুন আইডিয়া সবাইকে জানাবা এবং সেটা কার্যকরী করার চেষ্টা করবা। ইমোশনাল ইন্টেলিজেন্স ভেরি ইম্পর্টেন্ট। এই সময় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে অন্যের মনোভাব বুঝতে পারা, অন্যের মনোভাব বুঝতে পারা।
তো অন্যের মনোভাব বুঝে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা, এটা তোমাদের করতে হবে। ঠিক আছে? কালচারাল অ্যাওয়ারনেস। কালচারাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে তুমি যেখানে কাজ করছো সেটা কালচারাল, এটা বুঝতে হবে ওইটা সংস্কৃতি কি। এটা যদি না বুঝো তুমি অনেক ভুল করে ফেলবা। টেকনিক্যালি কি তোমার যে বিষয়ে কাজ করছো ওইটা টেকনিক্যাল মনে থাকবে। তুমি মনে করো বিজনেসের মার্কেটিং নিয়ে কাজ করছো, ইউ শুড বি এক্সপার্ট ইন মার্কেটিং। ওকে, সো দিস আর দ্য জেনারেল পয়েন্ট অফ দক্ষ কম্পিটেন্স। আমি লাস্ট পয়েন্টটা বলবো, খুব তাড়াতাড়ি বলবো কারণ আমারও সময় নেই, আমার 11টার সময় সেমিনার আছে। লাস্ট পয়েন্ট হচ্ছে সততা। সততাটা কি জিনিস তোমাদেরকে বুঝতে হবে। সততা কি, সরি, নৈতিকতা। নৈতিকতা হলো কতিপয় বিধান যার আলোকে মানুষের বিবেক ও ন্যায়বোধকে ধারণ ও প্রয়োগ করে থাকে। কতগুলো বিধান এবং নৈতিকতা মানুষকে সত্য বলতে শেখায়, অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে শেখায়, কারো জন্য ক্ষতি না করে বরং সকলের প্রতি সহমর্মী ও সহযোগী হতে অনুপ্রাণিত করে। এখন এখানে আমি কয়েকটা পয়েন্ট তোমাদের খুব দ্রুত বলে দিব। ফার্স্ট হচ্ছে সততা। সততা মানে আমার যা করার কথা আমি তাই করব। কে দেখলো কে দেখলো না তোমার কিছু আসছে না। এইখানে আমি তোমাদেরকে ওই 3 বিশ্বাস যেটা আমি তোমাদেরকে এর আগে বলেছি, প্লিজ এই 3 বিশ্বাসটা একদম মানে মগজের গভীরে বসিয়ে নাও, জীবনে কোনো ভুল করবে না। বিশ্বাস 1, এটা আমার স্কুলে লেখা আছে এবং আমার বাচ্চাদের সবাই এটা প্র্যাকটিস করে। বিশ্বাস 1, সৃষ্টিকর্তা সব দেখে, সব শুনে, সব জানে। কোরআনে এই আয়াতটা বিভিন্ন ভাবে অসংখ্যবার আছে। এই আয়াতটা বেদে আছে, গীতাতে আছে, বাই সব জায়গায় আছে যে সৃষ্টিকর্তা সব দেখে, সব শুনে, সব। 2, সৃষ্টিকর্তা প্রত্যেকটা কর্মের বিচার এই দুনিয়াতে করবেন, মৃত্যুর পরে আবার করবেন। সূরা ইমরান আয়াত 56, 57 পড়ে দেখুন। এবং এই কথাটাও অনেক জায়গায় আছে। প্রত্যেকটা কাজের বিচার দুনিয়াতে হবে, মৃত্যুর পরে আবার। বিশ্বাস 3, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারণ করে, প্রয়োজনে পরিবর্তন করে তার কর্মের উপর ভিত্তি করে। এটা অসংখ্য সূরা নাজম, সূরা বুরুজ, সূরা তাওবা, অসংখ্য আয়াতে এই 3টা বিশ্বাস। 3টা বিশ্বাস। এখন আসুন, তুমি পরীক্ষায় নকল করেছো, আল্লাহ দেখেছেন কি দেখেন নাই? বিচার করবেন না করবেন না? ভালো ভাগ্য দিবেন না খারাপ ভাগ্য দিবেন? কি ভালো ভাগ্য না খারাপ ভাগ্য? হ্যাঁ, তুমি বলবো স্যার নকল করে তো 5 মার্ক বেশি পেয়েছি, কিন্তু এটা ঠিক কোন দিকটা আল্লাহ নিয়ে নেবে তুমি জানো না। তাহলে নকল করে লাভ আছে? ঘুষ খায় লাভ আছে? চুরি করে লাভ আছে? ধান্দাবাজি করে লাভ আছে? যারা গর্ধব তারাই অন্যায় করে, লাভ তো নাই। তুমি আমাকে একজন ঘুষ করে দেখাও যে জীবনে শান্তি পেয়েছে। তার তো অনেক গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, কিন্তু শান্তি না। আমাদের জীবনের লক্ষ্য কিন্তু শান্তি, খেয়াল রাখবা। ওকে, নেক্সট হচ্ছে দায়িত্ববোধ, সরি, নেক্সট হচ্ছে আন্তরিকতা। প্রত্যেকটা জিনিস তুমি যদি মনে করো আমার আমার আমার, যেহেতু আমার স্কুলের টিচার থেকে আমি বলি, আপনারা মনে করবেন এই প্রত্যেকটা বাচ্চা আপনার, দেখবেন তারা আপনি ভুল করছে। তোমার কোম্পানিকে তুমি যদি মনে করো এটা আমার, এই কোম্পানি আমার পেটের ভিত্তিক যোগান দিচ্ছে আল্লাহর ইচ্ছায়, এই কোম্পানির বেতন পাই বলে আমি আজকে চলতে পারতেছি কোনো মতো হলো। তুমি যদি এইভাবে মনে করো এই কোম্পানি যত উন্নতি হবে, ইনশাআল্লাহ আমার উন্নতি আল্লাহ দেখবেন। আর আল্লাহ যদি 700 টাকা ফেরাই দিবে, তুমি দেখবা তুমি অটোমেটিক কোনো দক্ষতা বেড়ে যাচ্ছে। দায়িত্ববোধ, ইট ইজ সো ইম্পর্টেন্ট, ইট ইজ সো ইম্পর্টেন্ট। তোমার মধ্যে দায়িত্ববোধ না থাকে তাহলে তো হবে না। দায়িত্ববোধ মানে এটা যদি কোনো টাইম টেবিল নাই, যে আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলতে পারি। আজকে আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে, ও কিন্তু ভোরবেলা চলে আসছে, মানে এটা তার দায়িত্ববোধ। এটা তার কিন্তু 4টা ডিউটির মধ্যে নাই, চলে আসছে তার দায়িত্ববোধ। তুমি তোমার দায়িত্ববোধ প্রদর্শন করো, তুমি রিটার্ন পাবা পাবা পাবা, তুমি নির্ভরযোগ্য।
আমি যদি তোমার উপরে নির্ভর করতে না পারি, আমি যদি তোমার উপর নির্ভর করতে আরাম করতে না পারি, আমি কেন তোমার টেক কেয়ার করবো? তো নির্ভরযোগ্যতা ভেরি ইম্পর্টেন্ট। আনুগত্যতা ভেরি ইম্পর্টেন্ট থিং। সূরা নিসা আয়াত 59 আল্লাহ বলছেন যে, কি বলছেন? যে তোমরা আনুগত্যতা করো আল্লাহ, রসুলের এবং তোমাদের উপরস্থ যে কর্মকর্তা বা লিডার আছে তার। তবে যদি কোনো সন্দেহ সৃষ্টি হয়, মানে তোমার উপরে যে লিডার আছে সে আদেশ দিল যে ঠিক আছে মিছিলকারীকে গুলি করো, তখন তুমি আল্লাহ এবং রসুলের কাছে ফিরে যাও। কারণ এই আদেশটা অন্যায় আদেশ। আল্লাহ কি বলতে পারে? আল্লাহ বলছে একটা মানুষকে খুন করা মানে পুরো মানব জাতিকে খুন করা। রসুল কি বলছে? এগুলো অন্যায়। সো সেখানে আমি আনুগত্য থাকবো, কারণ আদেশটা দিয়েছে অন্যায়, অন্যায় আদেশ। সো কিন্তু তুমি যদি অনুগত না হও, এবং এই আনুগত্যতা পুরো জীবনের জন্য প্রয়োজন। সংসারে আজকাল কেন বলি দুদিন পর পর ডিভোর্স হচ্ছে? কারণ আজকালকার মেয়েরা বিয়ের পরে শুরু করে আমি কম জানি নাকি, আমি কম জানি নাকি, আমি কম নাকি, আমি কম নাকি, ডিভোর্স দুদিন পরে। আর তোমরা অবাক হয়ে যাওয়া যে আনুগত্যতা করো, স্বামীর সবকিছু মেনে নাও, 3 বছর পরে তোমার স্বামী তোমার সব মেনে। আমি আমার বাবা মাকে দেখছি না, আমার মা আমার বাবার সব কিছু মানত। পরবর্তীতে আমি দেখছি আমার বাবা আমার মায়ের কথা 1 ইঞ্চি ডানে বামে যাওয়ার ক্ষমতা নাই। আমার অবস্থা, আমার বউকে যা বলছি তাই মানছে। এখন আমি আমার বউকে না জানে কিছুই করতে পারি না। আমার বউয়ের অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারি না। কেন? আমি আইভরি কোস্টে ছিলাম। তো আমার বউ বাজার করতে গেলেও আমার ঋণ নাই, কোথাও কুশোয় করে, তাই আমি একটু বাজারে যাচ্ছি, আমি একটু ওই পাশে পাশে যাচ্ছি, আমিও ঋণ দিই। আমাকে এক অফিসার বললো, স্যার এই সব পারমিশন দিতে হয়। আমি বলছি তুমি ভুল বলবে, এটা পারমিশন না, কালচার। ইট ইজ নট পারমিশন, ইট ইজ কালচার। বাট আজকালকার দিনে মেয়েরা কি করো, শুরু থেকেই আমি কম নাই। এর মধ্যে আমার মার আবার খুব উৎসাহ হয়, হ্যাঁ তুই কি কাজের মেয়ে নাকি, তুই কি ইয়ে নাকি, লেখাপড়া করছিস, পাস করছিস, কেন শুনবি কথা? সরি তোর ভাবে নিও না, আমি বাস্তব অবস্থার বলবো। সব শুরু থেকেই শুরু হয়ে গেল কাজটাকি। আনুগত্যতা করো, পুরো জীবন উল্টে যাবে। আমি তো আমার নিজের উদাহরণ দিলাম। তো আমি যেখান থেকে এখন বের হয়েছে, আমি ওখানে যাবো, যাওয়ার আগে আমার বউর একটা ঋণ দিব, তাই আমি যাচ্ছি। আর কেন? কিন্তু শেষ করার জন্য করছে। ওই জন্য নিউটনের থার্ড ল, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো তুমি বলবা আমি কম বুঝি নাকি, আমি কম বুঝি নাকি, আমার সংসার কেন টিকবে? কেন টিকবে সংসার? ঠিক আছে কথা না? তো আনুগত্যতা ভেরি ইম্পর্টেন্ট। নিঃস্বার্থপরতা এবং দয়ালু মনোভাব খেয়াল রাখবা। দয়া ছাড়া দুনিয়াতে কিছু সম্ভব না। গুরু নানকের একটা কথা, যেখানেই ক্ষমা সেখানেই ভালোবাসা, যেখানেই ভালোবাসা সেখানেই ঈশ্বর। ক্ষমা করতে শিখো, দয়া করতে শিখো, মানুষের প্রতি সিম্প্যাথেটিক হও, এমপ্যাথেটিক হও। দেখবা তোমারও জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। ডিসিপ্লিন সো ইম্পর্টেন্ট। টাইমলি অফিসে আসা, প্রপার ড্রেসে আসা, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, এগুলো যদি না থাকে তোমাকে কেউ পছন্দ করবে। তোমার যত প্রতিভা থাক অবিরোধ, সকলের সাথে ভালো আচরণ, কথায় কথা প্লিজ বলা। আমার স্কুলে বাচ্চাদেরকে আমি 4 ম্যাজিক ওয়ার্ড শেখাই। 4 ম্যাজিক ওয়ার্ড কি? প্লিজ, সালাম, সালাম, থ্যাংক ইউ, সরি, থ্যাংক ইউ। ওদেরকে বলি সকালে ঘুম থেকে উঠেই বাবা আমাকে সালাম দিবা, সারাদিন কাজের লোককে সালাম দিবা, গার্ডকে সবাইকে সালাম, রাত্রে সালাম দিয়ে ঘুমাবা। সালাম মানে কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি যখন বলবো আসসালামু আলাইকুম, তোমাদের সবার মন ভালো হবে। আমি যদি সালাম না দিই, তোমার সাথে কমিউনিকেশন এস্টাবলিশ হবে না। সো কমিউনিকেশন এস্টাবলিশের জন্য একটা মাধ্যম লাগে। আমাদের কালচারে সালাম, অন্য কালচারে
গুড মর্নিং, নমস্কার। সো দেয়ার হ্যাজ টু বি সামথিং। তো এটা হচ্ছে ভালো আচরণের একটা লক্ষ্য। প্লিজ বলো মানুষ, আমি আজকে তোমার উপরে খুব ছেড়ে গেলাম, কিন্তু আমার যদি অভ্যাস থাকে প্রতিটা বাক্যে প্লিজ অ্যাড করা, তুমি দেখবে আমি জোরে কথা বলতে পারবো। প্লিজ শব্দটাই আমার গলার ভয়কে নামিয়ে দিয়েছে। তো এটা খেয়াল রাখবে। আত্মসম্মান বোধ ইজ সো ইম্পর্টেন্ট। যারা আত্মসম্মান নিয়ে চলে তারা কখনো ভুল করে না। তারা কথায় কথায় সরি বলে, থ্যাংক ইউ বলে, সহযোগিতার মন্ত্র, সহমর্মিতা। সহমর্মিতা আর সহানুভূতি, এই পার্থক্যটা বুঝো। সহমর্মিতা মানে এমপ্যাথি। এমপ্যাথি মানে অন্যের চিন্তাকে নিজের মধ্যে ধারণ করা। না না না, এটা করা, এটা করলে ওনার এই কষ্ট হবে। এটা হচ্ছে এমপ্যাথি বা সহানুভূতি। আর সহানুভূতি, তুমি ধাপাস করে পড়ে গেছো, আমি দৌড়াতে তোমাকে তুললাম, এটা সহানুভূতি। মানুষের ভিতরে এটা থাকতে হবে। তো দিস আর দ্য পয়েন্ট ফর মাই থিং। আমি এখন শেষ করবো। খেয়াল রাখবা, নৈতিকতা মানুষকে লোভ, হিংসা, অহংকার মুক্ত রাখে। ফলে সে তার সকল চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে। আজকে নৈতিকতা না থাকলে আমি ঘুষ খাবো, নৈতিকতা না থাকলে আমি চুরি করব, নৈতিকতা না থাকলে আমি কাজে ফাঁকি দিব, নৈতিকতা না থাকলে আমি আন্তরিকভাবে কাজ করব না। তাহলে আমার ভিতরে যত জ্ঞান থাক, যত দক্ষতা থাক, অল জিরো। তো আমাকে সত্যি যদি ভালোভাবে কাজ করতে হয়, তাহলে আমার ভিতরে জ্ঞান আর জ্ঞান মানুষের দক্ষতা এবং নৈতিকতা দুটোকেই বৃদ্ধি করে। তো চলো আমরা সবাই পড়াশোনা করি। আমরা আহ, আমরা সবাই পড়াশোনা করি, জ্ঞান আহরণ করি, প্রয়োজনীয় দক্ষতা আহরণ করি, নৈতিকতা অর্জন করি। আমরা ইনশাআল্লাহ ভালো মতো কাজ করতে পারবো। একটা কথা লাস্টে আমি বলি, খেয়াল রাখবা, মানুষের জীবনের লক্ষ্য কি? মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে শান্তি, শান্তি, শান্তি। তুমি বলবা অনেক টাকা কামাই করবো, কেন? স্যার একটু আরামে থাকবো, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কেন? লাস্ট অ্যান্সার ইজ শান্তি। আর শান্তি পেতে হলে তোমাকে দায়িত্ববান হতে হবে। কনফুসিয়াস বলে, একজন ভালো মানুষ তার দায়িত্ব বোধ দ্বারা চালিত হয়, অপরটি একজন খারাপ মানুষ তার লোভ বা প্রাপ্তির আশা দ্বারা চালিত। অতএব তোমরা যদি অর্গানাইজেশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে চাও, তোমাদেরকে ভালো দক্ষ কর্মী হতে হবে, অর্থাৎ তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের একটা সংজ্ঞা আমাদের আছে, যে মানুষ কখনো কারো কোনো ক্ষতি করে না, সব সময় অন্যের প্রতি সহমর্মিতা পোষণ করে এবং তার উপরে অর্পিত যে কোনো পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে। চলো আমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, আমাদের জীবনে যে লক্ষ্য সেটা অর্জন করতে চাই। কারণ খেয়াল রাখবা, বুদ্ধ বলেন, দেয়ার ইজ নো গ্রেটার ওয়েলথ ইন দিস ওয়ার্ল্ড দ্যান পিস অফ দ্য মাইন্ড। এবং তুমি যদি নিজের জীবনটাকে সুন্দর করতে পারো, তোমার আশেপাশে সবার জীবন সুন্দর হবে। আমরা সবাই মিলে একটা শান্তিময় পৃথিবী অর্জন করতে পারবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।